মনে করো ইউনিভার্সিটিতে, কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে একটা মেয়ে দেখলাম চিৎকার করলো যে আমি ভালো রেজাল্ট মানে ভালো পরীক্ষা দিই অথচ আমার ফেল করে, ভালো পরীক্ষা দিয়ে আমি ফেল করে, এবং বলছে যে শিক্ষক কোনো প্রস্তাব দিছিল, ওই প্রস্তাব না মানাতে ওই মেয়েটাকে ফেল করাচ্ছে। আসসালামু আলাইকুম শুধু দর্শক, মুখামুখির আসরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবু হুসাইন মাহমুদ, আর আমার সাথে আছেন ইবনে সিনা মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী ফারিয়া ইসলাম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের যে ছাত্র সমাজ, বিশেষ করে তুমি যেহেতু স্টুডেন্ট ছাত্র, আমাদের আসলে এই প্রাইমারি স্কুল পাস করে আসছো, হাই স্কুল পাস করে আসছো, ইন্টারমিডিয়েটও পাস করে আসছো, তারপরে মেডিকেলে পড়তেছো, এমবিবিএস পড়তেছো, এখানেও প্রায় 3 বছর হয়ে গেছে। এই যে আমাদের ছাত্র সমাজের মধ্যে অনেক হতাশা আমরা দেখতে পাই, পার্টিকুলারলি এখন যেটা দেখা যায় হোল বাংলাদেশে যে প্রেক্ষাপটটা, মানে যে চরিত্রটা বা যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেটাতে দেখা যায় প্রতি মাসে একটা তথ্য অনুসারে দেখা যায় 37 জন আত্মহত্যা করতেছে, স্টুডেন্টস, তাও আবার ছাত্র। তোমার মনে, তুমি এই যে ক্লাসগুলো পার হয়ে আসছো এবং তুমি ছাত্র, তুমি এতে কি মনে করতেছো, তারা হতাশাগ্রস্ত কেন হচ্ছে বলে তুমি মনে করো? হতাশা আসলে আমি বলবো যে শুধু একটা দিক থেকে আসে না। হতাশা দেখা যায় যে একটা শিক্ষার্থীদের হয়তো কোনো পারিবারিক সমস্যা, পারিবারিক কোলাহল থেকে আসে, অথবা হচ্ছে একাডেমিক পারপাসে হয়তো আসতেছে। আরেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ভার্সিটি পড়ুয়া বা হচ্ছে যে একটা কলেজ পড়ুয়া শিক্ষার্থী, এবং আমরা দেখি যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও আজকাল বিভিন্ন সম্পর্কে জড়ায় পড়ে। তো সেখানে যদি কোনো অসম সম্পর্ক থাকে, সেক্ষেত্রেও কিন্তু হতাশাটা আসে যে সে তার পড়াশোনার যে জায়গাটা, সেটা আসলে সে তার ঠিক থাকতেছে না, সে আসলে ডিস্ট্র্যাক্ট হয়ে যেতেছে। তো এই 3 দিক থেকে আসলে হতাশাটা আসে। হয়তো কারো একাডেমিক কারণে হয়, হয়তো বা কারো পারিবারিক একাডেমিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, কারো হয়তো কোনো একাডেমিক কারণে হতে পারে, কারো হয়তো ব্যক্তিগত সম্পর্কের কারণে হতে পারে, কারো হয়তো পারিবারিক, আবার অনেকের হয়তো এই 3টা নিয়েই তার সমস্যা। আচ্ছা, পারিবারিক যে বিষয়টা, সেটা হচ্ছে যে বাবা মার সাথে বা ভাই বোনদের সাথে হয়তো সম্পর্কের যে সমঝোতা বা সহমর্মিতা, সহানুভূতির যে জায়গাটা, সেটা হয়তো তার ঠিক নেই। পরিবারের কাছ থেকে যে সাপোর্টটা, আসলে মেন্টাল যে সাপোর্টটা, সেটা হয়তো সে পাচ্ছে না। বাবা মা হয়তো দেখা যায় যে একটা স্টুডেন্টের স্বাভাবিকভাবে যদি একাডেমিক এটা তার ভালো না হয়, রেজাল্ট যদি ভালো না হয়, তো আমাদের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে কি হয় যে বাবা মা সলিউশন করার আগে হচ্ছে যে কেন তুমি হচ্ছে না, কেন তুমি পারতেছো না, তোমাকে দিয়ে কিছু হবে না, তাকে মানে তুমি যে গুড ফর নাথিং, এটাই হচ্ছে তাকে আরো বেশি করে বোঝানো হয়। ওখান থেকে মানে একটা মানুষ আসলে কাদায় পড়ে গেল, তাকে আরো কাদায় কিভাবে ফালানো যায়, কাদা থেকে কিভাবে উঠাবে, সেইটার পরিবেশটা আসলে তৈরি হয় না। মানে পরিবারে সেই পরিবেশটা আসলে তৈরি করা হয় না, কারণ আমরা এইভাবেই, মানে আমাদের চিন্তা ভাবনা এটাই যে ও যেটা পাচ্ছে না, তার মানে ওকে তো আমার বকাবকি করে, বকাঝকা করে, যেভাবেই হোক এখান থেকে আমার তুলে আনতে হবে। কিন্তু এটাতে আরো হিতে বিপরীত হয়, তার মানে আরো বেশি বকাবকি করতেছে, মানে উল্টা করতেছে। তাকে যে একটা সুস্থ পরিবেশ দেওয়া, কেন হচ্ছে না বা কি হচ্ছে, তার সাথে যে বসে ডিসকাস করা, এবং তারা যে তার পাশে আছে, বা কোনো ধরনের সমস্যা কোনো কিছু, বা তাকে উৎসাহিত করা, ইন্সপায়ার করা, হ্যাঁ, এবং দরকার পড়লে নিজেরা গার্ডিয়ানরা যে টিচারদের সাথে বসে আলোচনা করা যে কিভাবে কি করা যায়, যে তারা আসলে ব্যাপারটা নিয়ে কনসার্ন। তখন আসলে ব্যাপারটা আসলে এই জায়গাটা খুব অ্যাবসেন্ট থাকে এখানে। তো সেটা একটা পারিবারিক সমস্যা, অথবা পারিবারিকের অন্য কোনো কারণে হয়তো পরিবারের ঝগড়া কোলাহল থাকে, যে সে একটা সুস্থ পরিবেশ সে পাচ্ছে না। এই একটা কারণে হচ্ছে যে পারিবারিক হতাশাটা তার থাকে, যার কারণে তার পড়াশোনায় একটা ঘাটতি দেখা যায়। আর একাডেমিক যে বিষয়টা থাকে, যে একাডেমিক মানেই হচ্ছে যে শিক্ষকের সাথে শিক্ষার্থীদের আসলে মেলবন্ধনটা কেমন। তো সেখানে যদি একটা ঘাটতি থাকে, শিক্ষার্থী আসলে ঠিকভাবে ওপেন আপ হতে পারে না। সে তার যে ডেভেলপটা, সেটা আসলে বোঝা যায় না এখানে, কারণ সে আসলে নিজেকে গুটায় রাখে। এটা কি শিক্ষার্থী ভয় পায়, মানে তোমরা ভয় পাচ্ছ? শিক্ষার্থীরাই ভয় পায়, কারণ হচ্ছে যে শিক্ষকের সাথে শিক্ষার্থীদের তো সেই মেলবন্ধনটা অতটা স্ট্রং থাকে না।
তো সে তো ওপেন আপ হতে পারতেছে না, সে গুটাই থাকে, যে সে ভাবে চিন্তা করে যে আমি এটা বলবো, কি বলবো কি বলবো না। আমার একটু সমস্যা হচ্ছে, আমি কি যাব কি যাব না, আমাকে এটা নিয়ে কোনো কথা শুনতে হয় কি হয় না, এই যে একটা ভয় থাকে। কারণ জায়গাটা তো স্মুথ না, টিচারও হয়তো ওভাবেই পরিবেশটা রাখতেছে, স্টুডেন্টও হচ্ছে সেখান থেকে বের হতে পারতেছে না, অথবা স্টুডেন্টও হয়তো বা সেরকম ভাবে সহযোগিতা করতেছে না শিক্ষককে। দু জায়গা থেকে আসলে সমস্যাটা আসে। তো সেখান থেকে আসলে একাডেমিক বিষয়টা আর সম্পর্ক, যেটা বললাম অসম সম্পর্ক, সেটা তো তার ব্যক্তিগত। আচ্ছা, অসম সম্পর্ক এটা কি ছাত্র ছাত্রীদের মধ্যে হয়ে থাকে, নাকি এমন দেখা যায় টিচারদের মধ্যে জড়িত হয়ে যায়? এখন তো আমরা আসলে টিচারদেরকেও দেখি যে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে যে অসম সম্পর্ক, মানে এই ধরনের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। সম্পর্ক এখন তো দেখা যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের মধ্যে যেহেতু তারা একটা শিক্ষা প্রতিষ্ঠানে অনেকক্ষণ ধরে তারা থাকে, এই ক্ষেত্রে তাদের একটা সম্পর্ক হয়। এছাড়া এর বাহিরেও হয়, কিন্তু সে সম্পর্ক যদি দেখা যায় যে কোনো কারণে কোনো ভুল দিকে যাচ্ছে, ভুল দিকে ধাবিত হচ্ছে, সেই ক্ষেত্রে তো তারা আসলে ভুল রাস্তাতেই যায়। তো এটাতে তোমার কি মনে হয়, এটা কি শিক্ষা মানে শিক্ষকের যেহেতু তুমি কথায় কথায় আমরা চলে আসতেছি, আমি একটা পেপারও দেখলাম বা বেশ কিছু পেপারেও দেখা যায়, পত্রিকায় দেখা যায়, আমরা তো সরাসরি দেখতে পাচ্ছি না, দেখা যায় যে শিক্ষার্থী এবং শিক্ষক তাদের মধ্যে দেখা যায় এই ধরনের অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো আসলে যেখানে শিক্ষক শিক্ষার্থীকে দেখবে হয়তো ছেলে মেয়ের মতো অথবা ছোট ভাই বোনের মতো দেখবে, ওখানে আমরা এটা না দেখে অন্যদিকে আমাদের মনোযোগ চলে যায়, এদিকে মনোযোগ চলে যায়। এবং শেষ পর্যন্ত দেখা যায় যে ওই তাদের আবার এখানে যে বোর্ড যে বসে যে ওই শিক্ষক এটা করলো কিনা বা এটা হয়েছে কিনা, এই যে শিক্ষক তো হের পক্ষেই থাকে, তো শিক্ষার্থীতে আমার কোনো লাভ হচ্ছে না। তাহলে এইটা থেকে আমরা তোমার মধ্যে এটা থেকে আমরা বাইরে হতে পারি কিভাবে? শিক্ষক যদি উল্টাপাল্টা কাজ করে, তাহলে এটা থেকে আমরা বাইরে হবো কিভাবে? এজ এ স্টুডেন্ট হিসাবে তুমি কি মনে করো? এখান থেকে আসলে বের হওয়ার, এটা আমি বলবো যে প্রতিষ্ঠানের যে অ্যাডমিনিস্ট্রেশন যে সাইটটা থাকে, যারা এটা পরিচালনা করে, আমার মনে হয় এটা আসলে তাদের দায়িত্ব। মনে করো ইউনিভার্সিটিতে, কয়েকদিন আগে ইউনিভার্সিটিতে একটা মেয়ে দেখলাম চিৎকার করলো যে আমি ভালো রেজাল্ট মানে ভালো পরীক্ষা দিই অথচ আমার ফেল করে, ভালো পরীক্ষা দিয়ে আমি ফেল করে, এবং বলছে যে শিক্ষক কোনো প্রস্তাব দিছিল, ওই প্রস্তাব না মানাতে ওই মেয়েটাকে ফেল করাচ্ছে। হ্যাঁ, মনে করো আমরা 10 জন টিচার আছি, তোমার সাথে কোনো টিচারের সাথে কোনো একটা মেয়ের সাথে গন্ডগোল হয়েছে, কিছু একটা হয়েছে, আমি সমস্ত টিচারকে বলে দিলাম ওই মেয়েটাকে খারাপ করে দিয়ে যাতে এই মেয়েটা পাস না করতে পারে। তো আমার কথা শুনবো না মেয়ের কথা শুনবো? মেয়ে তো আর আমার আত্মীয় না, আর হেরা হলে আমার সব কুলি, তাহলে কলিগের কথা শুনবে, সবাই মিলে ফেল করে দেবো, 10 বার ফেল করবো মেয়েরে, সারা জীবন ইউনিভার্সিটিতে রাখবো। এর থেকে বাঁচার উপায় কি? সরকার অথবা এই যে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা মন্ত্রণালয় এমন আইন করতে হবে যে এই ধরনের যদি কেউ সংগঠিত হয় বা এই ধরনের যদি কোনো রেজাল্ট পাওয়া যায় যে হ্যাঁ এটাকে ওই শিক্ষক দিয়ে শিক্ষার্থীরা শিক্ষক দিয়া শিক্ষককে ইয়া করতে হবে না। আমরা করি কি শিক্ষক দিয়া দুজন তিনজনে ইয়া বানাই যে এই শিক্ষক এই শিক্ষক মিললে ওই যে তার এই আসলে এটি করছে কিনা কি বলে এটারে ওই যে গ্রুপ বানাই যে 3 জন শিক্ষক দিয়া বানাই যে হ্যাঁ ইয়া করবে যে মানে সে অন্যায় করছে কিনা ভুল করছে কিনা সেটা যাচাই বাছাই করবে। নো, এইভাবে না, এটা করতে হবে সাধারণ পাবলিক থেকে, গার্ডিয়ান থেকে লোক নিতে হবে, টিচার থাকবে, গার্ডিয়ানের পক্ষ থাকবে, এই দুই পক্ষ মিললে তারপরে সিদ্ধান্ত নেবে যে আসলে ওইটা করছে কিনা, ওইটা হয়েছে কিনা। বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে এগুলো হচ্ছে, কিন্তু কেন? এবং এই জন্য যদি রোল থাকে যে এটা যদি করে তাইলে সে এই টিচার হিসেবে তাকে কি করবে? সরকার বাতিল বলে মনে করবে। এবং এই ধরনের যদি আইন পাশ করে তাইলে আমি একটা মেয়ের লাগে প্রেম করার আগে দিয়ে আমার চিন্তা করবো হ্যাঁ হ্যাঁ যদি আমার কোনো অসুবিধা হয় তাহলে চাকরিখানে আমার যাবো, ওরে বাবারে আমার এই কাম করার দরকার নেই। যে শিক্ষকের সাথে শিক্ষার্থীদের সম্পর্কটা, এবং শিক্ষক আসলে একটা প্রতিষ্ঠানে সে তার ডিউটি আসলে সঠিকভাবে করছে কিনা। হ্যাঁ, অনেক সময় হয় যে আমরা যে জিনিসটা ফেস করি, আমরা যেহেতু গ্র্যাজুয়েট লেভেলে আছি, আমরা তো আর স্কুল কলেজের লেভেলে না, তো আমাদের যে ব্যাপারটা ফেস করতে হয় যে তুমি তো বড় বড় হয়ে গেছো, তোমাকে আমি আর কি বোঝাবো বা কি পড়াবো, তুমি তো অলরেডি সব বোঝো, তুমি তো যথেষ্ট বড় হয়ে গেছো। তো তাদের কাছে মনে হয় যে পড়ানো, আমি শিক্ষক, পড়ানো মানে হচ্ছে যে আমি আসবো, আমি হচ্ছে যে মানে তাদেরকে একটু বলে দিব যে এটা এটা তোমাকে পড়তে হবে, ব্যাচ শেষ হয়ে গেল। আমার কাছে এটাই, কারণ ওরা তো বুঝে নিবেই, ওরা তো বড় হয়েছে, ওদেরকে তো আর বলার কোনো প্রয়োজনীয়তা নাই। বা ক্লাসটাকে যে আমি আনন্দপূর্ণ করব, তারা যে ক্লাসে আসার জন্য যে তারা মোটিভেটেড হবে,
এই যে একটা বিষয়, এটা তো একটা দায়িত্বটা শিক্ষকেরই, এবং হ্যাঁ, তাদের সেখানেই তার স্থানটা সেটাই। হ্যাঁ, শিক্ষক তো শুধু আসলো, দু পাতা পড়াইলাম, পড়াই চলে গেলাম, তা না। আচ্ছা তোমার আমি আচ্ছা আমি এখানে এখানে তোমার একটু কোশ্চেন করলে মনে হয় আমি জিনিসটা ক্লিয়ার হবে, এবং যারা দর্শনার্থী আছে তারাও মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হবে। আমি যে কথা একটা বলতেছি, যেমন আছে টিচার, টিচাররা তো আইসেই দেখা যায় যে অনেক টিচার ওনারা কিন্তু যে সাবজেক্টটা পড়াবে, মানে যে বিষয়টা পড়াবে, এটা কিন্তু বাসা থেকে ওনারা কিন্তু চর্চা করে আসেন, এবং ওনারা কিন্তু খাতা কিংবা বই এই ধরনের কিছু আনে না, সরাসরি আসলো, আসার পরে গল্প আকারে ছাত্রদের বুঝাইলো যে এই ব্যাপারটা বুঝাইলো। এতে ছাত্রদের যে মনোযোগ যে আকৃষ্ট হয়, এটা 100% আকৃষ্ট হয়। ঠিক আছে, যদি বলে যে তোমাদের একটা বই দাও তো দেখি, অথবা একটা বই নিয়ে আসলাম এত বিষয় থেকে এত পৃষ্ঠা আগামী দিন তোমার পড়া, তাইলে দেখা যায় ওই ছাত্রটা কিছুই বুঝলো না, এবং সে হতাশাগ্রস্ত এখান থেকেই হচ্ছে। কিন্তু সেটা বুঝতেছে না কিছু। আমি যে এত টাকা খরচ করে যে বাবাই পাঠাইলো, তাহলে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর উনি টিচার বলতেছে এত বিষয় থেকে এত পৃষ্ঠা করে আসো, তাহলে আমি কি করবো, কি বুঝবো? আমি তো আমাদের স্যার কিছু বুঝাই না, তাহলে আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে কি করবো? আমার আমি তো ঘরের ভিতরে বিষয় বিষয়তে এত বিষয় থেকে এত বিষয় করতে পারি, তাহলে কলেজে আসলাম কেন? তো এখানে যে ছাত্র এবং শিক্ষকের মাঝামাঝি যে একটা সম্পর্ক থাকা দরকার, এটা হবে, আমি যে প্রথমে তোমাকে বলছি যে বাবা এবং ছেলে মেয়ে, অথবা বড় ভাই ছোট ভাই অথবা বোন, এই যদি আমরা সম্পর্কটা রাখতে পারি, সম্পর্ক যদি রাখতে পারি, তাইলে, এবং আমি যদি সমস্ত ছেলেদেরকে এমন ভাবে পড়াইতে পারি বা বুঝাইতে পারি যে তারা সবাই বুঝছে, এই আমি হলে আমার 40 জন ছাত্র থাকতে পারে, 60 জন থাকতে পারে, 100 জন থাকতে পারে, 120 জন, আর 120 জনের উপরে আমার জানার মধ্যে কোনো ক্লাসে ছাত্র থাকে না, তাহলে এর ভিতরে আমি যদি দুই একটা নাম জানি, এবং সমস্ত ছাত্রদের সাথে যদি আমার একটা কন্ট্যাক্ট ভালো থাকে, যে তোমরা, যে আমি গতকাল যে পড়াই দিলাম, তোমরা কি আজকে পারো কিনা, কে কে পারো, কে কে পারো না, দেখি তো হাত তোলো, মানে এই যে তোমাদের কি ধরনের কি করানো হয় কিনা ক্লাসের ভিতরে, বা তুমি এটাতে কি মনে করো? যে আমি একটা ছাত্রকে বললাম যে তুমি আজকে কি পড়ে আসছো, আমি যে কালকে পড়াই দিয়েছিলাম এটা কি তুমি পড়ে আসছো আজকে, একটু বলো দেখি পারো কিনা, একটু বলো দেখি পারো কিনা। আমি যদি তাকে উৎসাহ দিয়ে যদি কথা বলি, তাহলে যে সে উৎসাহিত হবে। আর আমি যদি বলি, এই ছেলে, তোমাকে বলছিলাম কালকে পড়া নিয়ে মানে পড়ে আসতে, আচ্ছা তুমি কিছুই পারো, কোন কলেজ থেকে পড়ে আসছো তুমি? হ্যাঁ, কোন কলেজের ছাত্র তুমি? হ্যাঁ, তুমি কিছুই জানো না, তোমার কে পড়েছে এখানে? যদি এই ধরনের, এটা হলো হতাশাগ্রস্ত। তাইলে সে অন্যদের সামনে লজ্জা পেল, এবং এই যে লজ্জার কারণে সে সবার কাছে মুখ দেখাইতে কাছে লজ্জা লাগে। টিচাররা থাকবে ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো, বাবার মতো, মার মতো। তারা একটা ছেলেকে কিভাবে উৎসাহিত করে লেখাপড়াতে আনবে? কারণ একটা ছেলে, সাধারণত দেখা যায় একটা ছাত্র বা ছাত্রী, তারা অনেক সময় পিতা মাতার একটা বড় ধন, একটা সম্পদ। আমি দেখছি, আমি ইউনিভার্সিটিতে গেছিলাম, ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আগে, ওই যে ওখানে মানে পরীক্ষা চলছিল আর কি, ভর্তি পরীক্ষা। মা বাবা পারে না, মা বাবা পরীক্ষা দেয়, মানে তারা এত পাগল হয়ে গেছে যে আমার ছেলেটাকে ভর্তি করানোর জন্য। তার মানে একটা ছেলে মেয়ের জন্য তার মা বাবা যে কত পাগল, এটা ওই মা বাবাকে না বললে আর বুঝে যাবে না, মানে তারা এত পাগল। অথচ আমার যখন আমি শিক্ষা লেভেলে যখন আসলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেছি কয়েকদিন, যে ছাত্ররা ঘুরে রাস্তা রাস্তা, কি তোমাদের ক্লাস হয় না? স্যারে আজকে আসেনি। এই ধরনের ঘটনা কিন্তু অনেকদিন হয়েছে, আমি কয়েকবারই আমি ওখানে গেছি। বেস্ট টিচার, আমি জিজ্ঞেস করছি যে স্যারে তো সবসময় আসে না, ওনারা অন্য ইউনিভার্সিটিতে ক্লাস নেয়। তাইলে আমার যে ক্লাসটা নেওয়ার কথা ছিল, আমি যদি না থাকি, আমি যে অন্য জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটি আমি যদি লেকচার দিই, তাহলে আমার ছাত্রদের কি হবে? আমার ছাত্র যে আমার যে যোগাযোগ রাখে, যে আমি তাদেরকে একটা মিলবন্ধন করব, একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করব, তাদের জীবনের প্রতি যে আমি আগাই আনবো। একটা ছাত্র লেখাপড়া করার পরে না তারা এই সম্মুখে আগাবে। আমি অনেক ছাত্রকে আমি জিজ্ঞেস করছি, তুমি ভবিষ্যতে কি করতে চাও? কিছু বলতে পারতেছি না, ভবিষ্যতে কি করতে পারি, সাবজেক্ট পাই কিনা না পাই তাহলে জানি না। মানে তারা সাবজেক্ট যেটা পড়তে ইচ্ছা করতেছে এটাই তারা পাচ্ছে না, তাহলে তারা কি শিখবে? আমি যে একটা সাবজেক্ট পড়তে চাচ্ছি আর ওই সাবজেক্ট যদি না পাই, তাহলে আমি তো এমনি হতাশাগ্রস্ত। মা বাবা কি করবে? আমি ছাত্র হিসেবে যদি আমি চিন্তা করি, তাহলে তারা নিজেরাই তো এই ফ্রাস্ট্রেশন বুক করতেছে, তাই না? আর মা বাবা চিন্তা করছে, হাই হাই রে, আমার ছেলে যে পছন্দ করছিল, এটা পড়তে চাইছিল, এটা শিখতে চাইছিল, আমার ছেলে তো পারলো না, আমার ছেলে তো এই ইউনিভার্সিটি চেষ্টা করছে, এই যে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি চেষ্টা করে, শেষ পর্যন্ত কি করে, যে কোনো একটা সাবজেক্টে ঢুকিয়ে দেয়। কিন্তু ছেলেটা নিজে জানে না যে এটা পাশ করে কি করবে। তার সে এখান থেকে কিন্তু সে হতাশাগ্রস্ত। যে কথাটা একটু আগে আমি বলছিলাম বা তোমাকে বলছিলাম, যে সাধারণত ছাত্ররা কেন হতাশাগ্রস্ত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এমন শিক্ষকও আমরা পাই যে যাদের ক্লাস করার জন্য হচ্ছে যে সবাই কত আগে যাবে, কত আগে এসে সামনের বেঞ্চে বসবে তারা, এবং 100% উপস্থিতি। এবং সেটা আমি বলবো সেটা শিক্ষকেরই ক্রেডিট, যে সে ওই ক্লাসটাকে ওভাবেই আসলে সে প্রেজেন্ট করে বলেই সবার জানার আগ্রহটা,
যে স্যারের ক্লাস বা ম্যাডামের ক্লাসটা আমি দেখবো, আমি জানবো, আমার ক্লাসটা মিস দেওয়া যাবে না। এবং তাকে জোর করে কিন্তু কেউ আনতেছে না যে তাকে কোনো হুমকি দিয়ে বা তোমার এটা করে ফেলবো, ওটা করে ফেলবো, তোমাকে বসতে দিব না, এই করতে দিব না, এরকম কোনো কিছু না। বরং তারা আগ্রহ নিয়ে আসতেছে, কারণ ওনার ক্লাসটা তাদের কাছে সবার কাছে মজার, জানার একটা ইন্সপায়ারিং ক্লাস। হ্যাঁ, তো শিক্ষক কিন্তু সেটা নিজের তাগিদেই, নিজের ইতেই সেটা করতেছে, আচ্ছা তোমাকে শিক্ষকেরই ক্রেডিট। আবার কিছু শিক্ষকের ক্লাস দেখা যাচ্ছে যে জোর করেও নানান ধরনের কথাবার্তা বলেও শিক্ষার্থীদের আনতে পারতেছে না, বা যারা আসতেছে তারাও হয়তো মানে অনাগ্রহ নিয়ে আসতেছে। তো সেখানে আসলে অনাগ্রহ নিয়ে যে শিক্ষার্থী আসতেছে আপনার ক্লাসে, সেখানে আসলে সে কতটুকুই বা শিখবে। আরেকটা আমি বলবো যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা জিনিস চর্চা হয়, সেটা হচ্ছে যে আমাদের একপাক্ষিক সবকিছু মানে চাওয়া যে শিক্ষককে শিক্ষার্থীরা সম্মান করবে, এটা কনস্ট্যান্ট। কিন্তু শিক্ষকও যে শিক্ষার্থীদের যে স্নেহ করবে বা তাদেরও যে একটা আত্মসম্মান বোধ আছে সেটাকে যে মানে রক্ষা করা, যে এই যে একটা বিষয়, সেটা আমাদের দেশের বা আমাদের কালচারে সেটা আসলে চর্চা হয় না, যেটা আমরা আসলে বিদেশে দেখি বা অ্যাব্রোডে আমরা যখন ওদের যে ইউনিভার্সিটি গুলো, সেগুলোতে দেখা যায় যে শিক্ষার্থী যেমন হচ্ছে যে শিক্ষককে আপনি করে সম্বোধন করে, শিক্ষকও শিক্ষার্থীকে আপনি বলে সম্বোধন করতেছে। মানে এটা একটা উদাহরণ আমি দিলাম যে এত ভালোবাসার মধ্যে তারা। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাস যদি এই খেলাধুলার মধ্যে থাকে এবং এপ্রিলে যদি আমার পরীক্ষাটা হয়, তাদের দেখা যায় 100 জনের ভিতরে আমার 99 ছাত্র ফেল করে, রেজাল্ট খারাপ করে। তখন দেখা যায় ছাত্র এবং মা বাবাকে ডেকে আনে। অনেক স্কুলে দেখছি আমি, অনেক স্কুল, হাই স্কুলে আমি দেখছি ছাত্রদের মা বাবাকে ডেকে আনে, দেখেন আপনার ছাত্র, আপনার ছেলে এই যে এই পরীক্ষায় দেখেন এই 100 ভিতরে পাইছে 30, 100 ভিতরে পাইছে 32, এই আপনার ছেলের এমন অবস্থা। তো আপনি যদি একটু প্রাইভেট পড়ান বা আমাদের আইনে প্রাইভেট পড়ার সিস্টেম আছে, এনে প্রাইভেট পড়ালে ছাত্ররা ছেলেরা আপনার ভালো রেজাল্ট করবে। আর সে তার পড়াই নেই, মানে সে কি পাবে? এটা কোনোদিন কি কেউ ভাবছে কিনা আমাদের বাংলাদেশে? আমি জানি না। শিক্ষামন্ত্রী আছেন, উনিও কি কিছু ভাবছে কিনা আমি সেটাও জানি না। তো আমার মনে হয় যেহেতু আমি কথাটা উত্থাপন করছি, হয়তো 1 মাস খেলাধুলা করো, 1 মাস, 3 মাস না, 1 মাস করার পরে ফেব্রুয়ারি, জানুয়ারি করলো 1 মাস, ফেব্রুয়ারি থেকে 1 তারিখে ক্লাস শুরু করলো, এপ্রিলে পরীক্ষা হলো, সুন্দর রেজাল্ট করবে, সবাই ভালো রেজাল্ট করবে। এবং টিচাররা যদি বাসা থেকে পড়ে যায় যে আমি ছাত্রটা কি পড়াবো, এবং যদি তারা খাতা কলম না নিয়ে যদি উন্মুক্ত ভাবে কথা কয়, আগে যে নানা নানি যে গল্প করতো, ভূতের গল্প করতো, এটা আমাদের এখনো মনে আছে। কেন মনে আছে? তারা কি বই দিকে পড়াইছিল? নো। ঠিক আমাদের টিচাররাও যদি তারা যদি নিজের ইচ্ছা মতো, তার মানে আগে পড়ে আসলো, একটু দেখে আসলো, একটু আসার পরে ছাত্রদের মাঝে যদি উন্মুক্ত হয়ে কথা বলে, তাইলে এটা যদি একবারে নানা নানির যে গল্পটা আছে না, ঠিক একইভাবে ছাত্র খেয়ে ফেলবে এবং 100% ছাত্র এটি ভালো রেজাল্ট করবে। ড্রপ আউট হওয়ার সম্ভাবনা খুবই কম। আমার 8-এ ছেলেরা ফেল করে, 9-এ ফেল করে, 10-এ ফেল করে। হ্যাঁ, ফেল করবে কেন? ফেল করার কোনো কারণ নেই। কারণ আমি তো ফেল করতেছি কেন? আমার শিক্ষক এবং ছাত্র এই দুইটা সমন্বয়ে আমার অভাব। ইউনিভার্সিটিতে একই অবস্থা, আমাদের মেডিকেল ইনস্টিটিউট বলে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বলে, সব জায়গায় আমাদের ছাত্র এবং আমাদের যে শিক্ষক, দুইটা আমরা ব্যালেন্স করতে পারতেছি না, তাদেরকে ভালোবাসার মাধ্যমে তাদেরকে আগাইতে পারতেছি না, যার জন্য আমার ছাত্র আজকে এত পিছানো। যেটা ছাত্রছাত্রীরা নিজে নিজেই কি সেলফ মোটিভেটেড হতে পারে যে আমি নিজে নিজেই একটা কাজ করে ফেলবো, নিজে নিজে ভালো রেজাল্ট করে ফেলবো, আমি নিজে নিজে এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, এটা কি সম্ভব ছাত্রদের মধ্যে? হ্যাঁ, এটা নিয়ে আসলে তার নিজেকে আসলে বসতে হবে, স্টাডি করতে হবে যে আমার আসলে কতটুকু কাজ বাকি, আমার কোথায় ল্যাকিংস আছে, সেটা নিয়ে নিজেকে বসতে হবে। এবং একদিনে তো আসলে কেউ তার ল্যাকিংস গুলো আসলে দূর করতে পারে না, ছোট 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 আকারে, অল্প অল্প। এটা আসলে আমাদের বলবো যে আমরা যদি অনেক বড় কিছু নিয়ে বসে, তখন আমার মাথায় চাপ হয় যে এত বড় টাস্ক আমি কিভাবে কমপ্লিট করব, আমি মনে হয় এটা পারবো না, থাক রেখে দিই। কিন্তু আমি যদি ছোট ছোট ভাগ করে নিয়ে বসি, তাহলে কিন্তু হচ্ছে আমার পক্ষে সম্ভব যে আচ্ছা এতটুকু কাজ, ছোট একটা কাজ, এটা আমি আজকে ডান করব। তার মানে হচ্ছে কাজটাকে ভাগ করে ডিভাইড করে সে যে প্রমোশনটা করে। কিন্তু কেউ যদি একবারই সবটা কমপ্লিট করতে যায়, তাহলে আসলে সে মানে ভালো স্টুডেন্ট হোক বা কম ভালো স্টুডেন্ট হোক, কারো পক্ষে আসলে সম্ভব না। যদি একটু ডিভাইড করে নিই, ছোট ছোট টাস্ক করে নিই, সেক্ষেত্রে আসলে আমার যে ঘাটতিগুলো সেগুলো আসলে পূরণ। তো এইভাবে আসলে স্টাডি করা, যে নিজের সাথে নিজে আসলে বসা, নিজের সাথে নিজে বসাটা খুব দরকার। আচ্ছা, আমি আসলে সম্ভব পারবো না কেন, তখন দেখা যাবে যে তার সমস্ত যে ঘাটতিগুলো সেগুলো আসলে সে কাভারেজ করে ফেলছে, কারণ আস্তে আস্তে কভারেজ করে ফেলছে।
আমি আরেকটা বিষয় এখন উত্থাপন করছি, সেটা হচ্ছে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে এইগুলোতে আমাদের কি পরিবেশ দরকার আছে কিনা, এবং পরিবেশটা যদি আমরা ভাগ করে দেখি তাহলে এখানে প্রাইমারি থেকে হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা মেডিকেল ইনস্টিটিউটগুলোতে আমাদের কি পরিবেশটা কোনো মানে কি ভূমিকা রাখছে বলে তুমি মনে করো? সুস্থ পরিবেশ বা এনভায়রনমেন্ট যেটা আমরা বলবো সেটা অবশ্যই একটা ভূমিকা রাখে। যেমন আমার ব্যাচমেটের সাথে আমার সুন্দর সম্পর্ক কিনা, অথবা সিনিয়র জুনিয়রদের সাথে যে একটা মেলবন্ধন সেটা সঠিক আছে কিনা, শিক্ষক শিক্ষার্থীদের সাথে যে একটা মেলবন্ধন সেটা ঠিক আছে কিনা। তারপর যে সুস্থ সাংস্কৃতিক চর্চা সেটাও একটা বিষয়, যে সাংস্কৃতিক চর্চাটা আসলে হচ্ছে কিনা। হ্যাঁ, যে খেলাধুলা থেকে শুরু করে তারপরে হচ্ছে যে বিভিন্ন গান, নাচ আমরা যে বলি সেগুলো আসলে সুস্থ ধারায় আসলে হচ্ছে কিনা, বা মাঝে মধ্যে তাদেরকে নিয়ে আসলে কোনো আয়োজন হচ্ছে কিনা, যে পড়াশোনার বাহিরে উৎসাহিত করা হচ্ছে পড়াশোনার কিনা? বাহিরে তাদেরকে আসলে কোনো কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, পিকনিকে, বা থাকে না যে একটা একঘেয়ে পরিবেশটাকে কি করে আসলে সহজ করা যায়, যে অনেকদিন তো হলো একটা একঘেয়েতে আমরা একটা জার্নিতে যাচ্ছি, যে আসো সবাই মিলে একটা আমরা, এটাতে হয় যে একটা সুস্থ একটা গেট টুগেদার হওয়ার মাধ্যমে আসলে সবাই একত্রিত হয়, একটা আনন্দ হয়, একটা উৎসব হয়। তো এই জিনিসগুলা। আর হচ্ছে যেটা বললাম যে ব্যাচমেটদের সাথে আসলে সুন্দর সম্পর্ক, শিক্ষক শিক্ষার্থীদের সাথে সুন্দর সম্পর্ক, জুনিয়র সিনিয়রদের সাথে যে মিল বন্ধন সেইটার একটা বিষয়। এই ওভারঅল যখন ঠিক থাকে তখন দেখা যায় যে শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশটা সেটাও তো সুস্থ স্বাভাবিক থাকে, এবং শিক্ষার্থীও হচ্ছে যে তার শিক্ষা প্রতিষ্ঠানে যে যাওয়ার যে আগ্রহটা সেটা সে পায়। আলোচনা করেছো, তুমি পরিবেশ নিয়ে যে আলোচনা করেছো খুব সুন্দর আলোচনা করেছো। তারপরেও আমি পরিবেশটাকে দুইটা ভাগে ভাগ করে দেখি, একটা হলো প্রাকৃতিক প্রকৃতি, আরেকটা হচ্ছে সামাজিক। প্রকৃতি কোনটা? প্রকৃতি হচ্ছে যেটা আগে থেকে ছিল বা যেটা আল্লাহর সৃষ্ট কিংবা সবসময় থাকে। যেমন প্রত্যেকটা স্কুলের কাছে, প্রত্যেকটা স্কুলে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের যেমন বট গাছ, বিভিন্ন ধরনের গাছ টাছ থাকলে পশু পাখি, ওই যে পশু তো আর যায় না উপরে, ওই পাখিগুলি যখন কিসমিস করবে তখন একটা ছায়া পড়বে, ছাত্ররা এখানে একটু রেস্ট নিতে পারবে। এটা একটা বড় ধরনের একটা প্রাকৃতিক একটা ইয়ে। প্রত্যেকটা স্কুলে, অনেক স্কুল আছে, হাই স্কুল আছে, অনেক প্রাইমারি স্কুল আছে সরকারি, ইচ্ছা করলে 2-3টা বট গাছ লাগাই দাও, লাগিয়ে দিলে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর পরিবেশ সৃষ্টি হবে তুমি চিন্তা করতে পারবে না। আর হচ্ছে সামাজিক পরিবেশ, তুমি যেটার কথা এখন বলছিলে যে এখন অনুষ্ঠান করা দরকার বা বিভিন্ন ইয়ে করা দরকার, হ্যাঁ এটা সামাজিকই পড়ে। সামাজিক আর কি কি থাকতে পারে, যেমন আছে লাইব্রেরি। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ছোট্ট একটু লাইব্রেরি থাকবে, একটা রুম, যে কোনো বই, একটু হাসির গল্পের বই, একটু ইয়ার বই থাকবে, যে ছেলেরা দেখতে চায় তারা গিয়ে বসে বসে বই পড়লো। তাছাড়া যদি প্রত্যেকটা স্কুলে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যদি এমন ব্যবস্থা করে, যেমন একটা জায়গা রাখলো বা একটা রুম রাখলো বা একটা খোলা জায়গা রাখলো, এখানে উন্মুক্তভাবে সবাই কথা বলবে। যেমন আছে বিজ্ঞান সম্বন্ধে চর্চা করলো, তারা ধর্ম সম্বন্ধে চর্চা করলো, তারা রাজনীতি সম্পর্কে চর্চা করলো, অর্থনীতি নিয়ে সম্পর্ক, ছোট বাচ্চা হোক অসুবিধা নেই, সেগুলো টিচার নিয়ন্ত্রণ করবে। যেমন যে ক্লাসের যে পড়া আছে, যে কোনো পড়া, যেমন একটা আজকে ক্লাস 5-এর, আজকে ক্লাস 3 এই একটা কবিতা সবাই পাঠ করবা, ওইখানে গিয়ে দাঁড়াইয়া তখন দাঁড়িয়ে যে কবিতাটা পাঠ করলো, এই যে পাঠের যে তার একটা প্র্যাকটিস হয়ে গেল, হ্যাঁ, তাহলে দেখা যাবে এটা অনেক বড় কাজে লাগবে। কারণ আমরা দেখা যায় আমি ইঞ্জিনিয়ারিং পাস করছি, আমি যখন টিচার হিসেবে, টিচার হিসেবে ঢুকছি, এখন দিয়ে আমার পা কাঁপে। পা কাঁপলে আমি কথা বলবো কিভাবে? আমার ওইখান থেকেই, প্রাইমারি থেকে আমার ছাত্ররা সোজা হয়ে আসবে, পা কাঁপবে না। ওই প্রাইমারি থেকে তার পা কাঁপবে, হাই স্কুলে তার পা ঠিক হয়ে যাবে, কলেজে তার আরো পা ঠিক হয়ে যাবে, ইউনিভার্সিটি তার একবার ডাইরেক্ট হয়ে গেছে, এরপরে সে সব জায়গায় যাবে, বিশ্বের সব জায়গায় সে ঘুরবে, তার কোনো অসুবিধা হবে না। আমার মা বাবা এই যে ছেলে মেয়েদের যে শারীরিক এবং মানসিক সুস্থ রাখার জন্য তারা কি ভূমিকা পালন করতে পারে? প্যারেন্টিং এর আসলে একজন শিশু তো আসলে শুরুটা তার বাবা মার কাছ থেকেই আসলে হয়, এবং হচ্ছে যে তার কনফিডেন্ট লেভেলটা আসলে কতটুকু হবে সেটা আসলে ওখান থেকে নির্ধারণ করা হয়। যেমন বাবা মা যদি সবকিছুতে তাকে উৎসাহিত করে, যে তার তাকে যদি হচ্ছে যে ছোট থেকেই হয়তো ছোট ছোট কাজে, যে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে হয়তো সে গান শেখানো, আবৃত্তি শেখানো, নাচ শেখানো, বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে যদি তাকে অ্যাড করা যায়, ইনভলভ করে, তখন দেখা যায় যে সে আসলে যে সবার সাথে আসলে একটা যে থাকে না যে ফেস টু ফেস হওয়ার যে বিষয়টা তার ছোটবেলা থেকেই কিন্তু সে জিনিসটা প্র্যাকটিস চলে আসতেছে। প্র্যাকটিস হচ্ছে। তো কনফিডেন্স লেভেলটা তার ছোটবেলা থেকেই তো তৈরি হয়।
বড় বেলায় এসে আসলে সে দেখা যায় এটা নিয়ে আসলে তার কোনো সমস্যা হয় না। আরেকটা যে বিষয় থাকে যে বাবা মা যদি তাকে সবকিছুতে ইন্সপায়ার করে, বা বাচ্চা হয়তো ছোট থাকতে হয় না যে অনেক সময় বাচ্চারা পড়ে গেল বা কান্নাকাটি করতেছে, বা কোনো একটা বিষয় হয়তো তার খারাপ লাগলো, সে হয়তো কোনো খারাপ রেজাল্ট করলো, বা কোনো কেউ তাকে কোনো কষ্ট দিলো, সে এত কান্নাকাটি করে তার বাবা মাকে হয়তো বলতে গেল যে তার ফিলিংসটা সে আসলে এক্সপ্রেস করতে গেল বাবা মার কাছে। তো তখন দেখা যায় যে বাবা মা তাকে সেটা বলতে দেয় না, ওখানে বাধা দেয়, স্টপ করে দেয়, বা শুনতে চায় না, বা হচ্ছে যে সেটা কথা তারা সহযোগিতা করে না, সহযোগিতা করে না, বা বলে যে তুমি কান্নাকাটি কেন করবা, অথবা উল্টো কথা বলে দেয়। কান্না করার বিষয় হলো, বা তুমি বা ছেলে বাচ্চা যদি হয়, ছেলে বাচ্চা দেখে তো ছেলে মানুষ কাঁদতে হয় না, ছেলেরা কেন কাঁদবে, এরকম শুধু মেয়েরই কাঁদবে, মেয়েরা কাঁদবে, বা মেয়ে তুমি এটা একটা বিষয় নিয়ে কেন কাঁদতেছো, এটা এরকম কিছু না, বা তাকে দোষারোপ করা যে তোমারই আসলে দোষ, মানে সে আসলে কার দোষ কার দোষটা সেটা না, সে আসলে চাচ্ছে আপনাকে তার বাবা মার সাথে তার কথাটা শেয়ার করতে, তার খারাপ লাগাটা শেয়ার করতে, কিন্তু তাকে সেখানে আসলে স্টপ করে দিলে এবং উল্টা উল্টা রিভার্স রিভার্স আসে, এবং সে তখন তার মনের মধ্যে একটা চিন্তা কাজ করে যে ইমোশনাল সেফটিটা আসলে তার এখানে ঘাটতি থাকে, এবং সে মনে করে যে আমি মনে হয় কখনোই হচ্ছে যে এই জিনিসটা আমার বাবা মার সাথে শেয়ার করতে পারবো না, বা আমি বাবা মার সাথে পরবর্তীতে দেখা যায় যে অন্য কারোর সাথে, বা যখন কোনো বন্ধু বান্ধব কারোর সাথে যখন সে অ্যাটাচড হয় বা যেটা হয়, তখন সে মনে করে যে আমার কোনো খারাপ লাগা হয়তো আমি কারোর কাছে শেয়ার করতে পারবো না, কারণ আমাকে এটাই করা হবে, বলবে যে তোমার মানে সে শুনতে চাবে না, বা আমাকে দোষারোপ করা হবে বা থামিয়ে দেওয়া হবে। তখন দেখা যায় যে তার যে ভিতরে যে ইনসিকিউরিটি গুলা, সেগুলো আসলে তার ভিতরেই থাকে, সেটা বের হতে পারে না। ওখানে দেখা যায় তার কনফিডেন্স লেভেলে একটা ঘাটতি থাকে, তাকে ওপেন আপ হতে দিচ্ছেন। তো সেটা তো তার পরিবার থেকে ছোটবেলা থেকে তো প্র্যাকটিসের একটা বিষয়, যেখানে বাবা মা আসলে একটা বিরাট ভূমিকা রাখে, বাবা মা, যে তাকে আসলে ওভাবে তৈরি করা। এবং সেটা দেখা যায় যে যখন সে একটা স্কুল পার হয়, সে কলেজ পার হয়, সে বিশ্ববিদ্যালয়ে যায়, তখন কিন্তু সেটার প্রভাবটা থাকে। তুমি ছাত্রদের উদ্দেশ্যে, কারণ আমরা তো প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব লেভেলেই আমরা কথা বলছি, তুমি ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা বলো যে তাদেরকে ইন্সপায়ার, বা তাদেরকে তারা কিভাবে কি করলে পরে তারা তাদের প্রমোশন হবে বা ড্রপ আউট হবে না, ভালো রেজাল্ট করবে, এবং তারা হতাশায় ভুগবে না, মানে অল্প কথায় তাদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলো। ছাত্রদের উদ্দেশ্যে আমি নিজেও যেহেতু শিক্ষার্থী, আমি বলবো যে আমি নিজের সাথে যে আমার যে জার্নিটা, আমি সেটা দিয়ে আসলে তাদেরকে বোঝাতে চাবো। এটা হচ্ছে যে মানসিকভাবে স্ট্রং থাকাটা খুবই দরকার, এবং হচ্ছে যে ধৈর্যশীল থাকা, এবং সেই সাথে হচ্ছে লেগে থাকা, যে আমার একটা জিনিস হচ্ছে না সেটা আসলে ছেড়ে না দিয়ে সেখানে আরো স্টিক করে, যেটা কেন হবে না আমি লেগে থাকি। তো লেগে থাকলে যেটা হবে যে এই জায়গাটা আসলে একটা না একটা সময় আসলে ক্লিয়ার হয়ে যাবে, এবং যে যার যে নির্ধারিত যে গোল সেই জায়গায় সে ঠিকই যাবে। হয়তো কেউ আজকে দুদিন আগে যাচ্ছে, আপনি হয়তো দুদিন পরে যাবেন, কিন্তু আপনি ঠিকই যাবেন। তো মানসিকভাবে স্ট্রং থাকা, ধৈর্যশীল থাকা, লেগে থাকার যে মানসিক যে দক্ষতা, সেটা আসলে অর্জন করা। এবং আমি বলবো যে সবসময় পরিবেশ, আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম, সবসময় যে পরিবেশ আপনার অনুকূলে থাকবে তাও না, আপনার প্রতিকূলেও থাকবে, এবং সেই সময় যাতে ভেঙে পড়া যাবে না, যে আমার সিচুয়েশন আমার প্রতিকূলে, সেক্ষেত্রে আসলে আরো বেশি নিজেকে আসলে ধরে রাখতে হবে, কারণ সিচুয়েশন সবসময় আপনার অনুকূলে থাকবে না, এবং থাকেও না। যদি অনুকূলে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, কিন্তু যদি প্রতিকূলেও থাকে সেক্ষেত্রে আসলে আল্লাহর উপরে ভরসা রাখা, এবং নিজের উপরে ভরসা রাখা যে আমি পারবো, এবং সিচুয়েশন আমার প্রতিকূলে থাকলেও আমি এই জায়গাটা আমি বের হয়ে আসতে পারবো, এতটুকু হচ্ছে মানসিক শক্তি যাতে তার মধ্যে থাকে, বিশ্বাস যাতে। সুন্দর কথা বলছেন। বিশেষ করে আমি এখন ছাত্রদের উদ্দেশ্যে আমি কিছু বলি। মানে এখন তো আমরা সাধারণত অনেক ব্যাপার নিয়ে আলোচনা করেছি, এই সমস্ত কিছুর ভিতরে একটা শুধু যদি আমার ভিতরে জাগাইতে পারি যে আমি পারবো, শুধু এই যে, আর কিছু না, যে সে পারলে অন্যরা পারলে আমি পারবো না কেন, এইটা যদি ভিতরে জাগাইতে পারি, এটা যদি ভিতরে আমার কাজ করে, তাহলে আমি মনে করি ছাত্র সমাজ আজ সাকসেস হবে। যে কোনো ছাত্র যে কোনো জায়গায় থাকুক, হয় স্কুল লেভেল, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, মেডিকেল লেভেল, অর এনি আদার প্লেসেস, যেখানে থাকুক সে রেজাল্ট ভালো করবেই ইনশাল্লাহ।
এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সবাইকে।